বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক এবং এডিটর্স কাউন্সিলের প্রেসিডেন্ট, সাংবাদিক, সম্পাদক, ইতিহাসবিদ এবং সাহসী কণ্ঠস্বর হিসেবে সবার কাছে প্রিয় নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রা মিশনে। শুরুটা করতে চাই, আর কয়েকদিন মাত্র পরে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন আপনি, বা আবহাওয়াটা কেমন দেখছেন নির্বাচনে? এবারের জাতীয় সংসদটা খুবই একটা ক্রুশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটা দীর্ঘ 15 বছরের এক ধরনের দুঃশাসনের পরে শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এটা হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য একটা নির্বাচনিক ট্রানজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকার ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। কারণ গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের যা 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 পারফরমেন্স আমরা দেখেছি, সেই পারফরমেন্সের মধ্যে কোনো ধরনের অর্থনৈতিক গতিশীলতা কিংবা সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো আরও যেটা প্রয়োজন ছিল সেগুলো আনতে নানান কারণেই হয়তো তারা পুরোপুরি সফল হননি। দীর্ঘদিন ধরে এরকম অবস্থা চলতে পারে না একটা দেশের, 18 কোটি মানুষের জনসংখ্যার একটা দেশ। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সরকারের যেহেতু অনেকগুলো, বিশেষত পুলিশ সহ কিছু কিছু সংগঠনকে ফাংশনাল ঠিক মতন করতে পারে নাই, তার বিভিন্ন কারণ থাকতে পারে। তো সেই অবস্থায় নির্বাচনকে যে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে গিয়ে যেই রকমের আপনার কিছু কিছু আশঙ্কা মানুষের ছিল, ভায়োলেন্স হতে পারে, সহিংসতা অনেক বাড়তে পারে, এই ধরনের আশঙ্কা ছিল। এখনও নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্র করে সেটা আছে। কিন্তু এখনও পর্যন্ত আমি বলবো, যদি অতীতের নির্বাচনগুলির দিকে তাকাই, এই পর্যন্ত হ্যাঁ অনেক সহিংসতা হচ্ছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আছে, সীমার মধ্যে আছে। তো সেইটা নির্বাচনের দিন পর্যন্ত ধরে রাখা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির যেমন, আইন শৃঙ্খলা বাহিনীগুলির তেমনি এক অত্যন্ত দায়িত্বশীল আচরণ প্রয়োজন হবে। সেটা নির্বাচনের গ্রহণযোগ্যতা দেশে বিদেশে দুটোকেই প্রতিষ্ঠা করা দরকার হবে বাংলাদেশের আপনার মঙ্গলের জন্যে। সেই সবাই যদি, সংশ্লিষ্ট পক্ষগুলি যদি ঠিক থাকে, তাহলে হয়তো সেটা হবে। কিন্তু সাধারণত এরকম একটা সময় নির্বাচনের যে ফেস্টিভিটি থাকে, উৎফুল্লতা, সেটা খুব লক্ষ্য করা যায় না। আবার প্রচারের ধরনও বদলেছে অনেক। প্রচারের মধ্যে মানে আইনি বাধ্যবাধকতা অনেক তৈরি করে কিছুটা আইনি বাধ্যবাধকতা, কিছুটা যেমন আইনের মধ্যে থেকে মানুষের কাছে এই যে বড় বড় মিটিং আমরা যেগুলো দেখতাম মানুষের কাছে যাচ্ছে, সেগুলোর ফেস্টিভিটি একটু কম। মানুষের মধ্যে উদ্বেগ আছে শেষ পর্যন্ত নির্বাচনটাতে কী হবে, কারা নির্বাচনে জয়ী হবে। এক মোটামুটি সমাজ প্রায় 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে। বিএনপিকে এখানে প্রধান রাজনৈতিক দল হিসেবে লোকের একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ইতিহাসের নানান কারণে জামায়াত ইসলামী, যারা একটা মুখে যে কথাই বলুক না কেন, তারা একটা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা নানানভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছে যে তারা ঠিক যে অর্থে থিওক্রেসি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। সেইটা নিয়ে ইসলামী রাজনৈতিক দলগুলোর কারোর আপনার সমালোচনার মধ্যে পড়েছে। আবার ধর্মীয় রাজনীতি করতে চায় না এমন রাজনৈতিক দলগুলো, ছোট বড় সবাই, তাদেরকে বিশ্বাস করছে না। এরকম একটা অবস্থায় এক ধরনের দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। শেষ পর্যন্ত বোঝা যাবে
কি অবস্থা দাঁড়ায়। এই যে জাস্ট নির্বাচনের মাত্র কয়েকটা দিন আগে বা দুদিন আগে আমরা এই যে ইনকিলাব মঞ্চের হঠাৎ করে আবার আবির্ভাব এবং কিছু পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিছু সংঘর্ষ আরও কিছু গ্রুপ বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে শাহবাগে কখনো যমুনার সামনে যাবার চেষ্টা করছে, আপনার কাছে কি মনে হয় মানে দেখুন এইটা গত কারণ ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করেই কিন্তু একটা বড় নারকীয় ঘটনা আমি বলবো যে ধ্বংসযজ্ঞ ঘটেছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে। জি, বিশেষত ওসমান হাদির হত্যাকাণ্ড তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। একটা তরুণ ছেলে, এই কথা সত্য যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আপনার শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময় বহু তরুণ তরুণীর মৃত্যু ঘটেছে। সেইখানে হাদির হয়তো কেন্দ্রীয় কোনো ভূমিকা ছিল না, কিন্তু তার যে এলাকা, যাত্রাবাড়ি এলাকায় তার দুর্ধর্ষ ভূমিকা ছিল, মানুষ তাকে পছন্দ করেছে সেই সময়। পরবর্তীকালে হাদি যেই রাজনীতির কথা বলতেন, সেই রাজনীতির একটা সমর্থক হিসেবে একটা বড় জনগোষ্ঠী দাঁড়িয়েছে বা এখনও তার প্রতি অনুরক্ত আছে। সেই রাজনীতি আপনার আমার পছন্দ হওয়ার কারণ নেই, কারণ হচ্ছে যে তিনি একটা ধর্মরাষ্ট্রের কথাই বলতেন, ধর্মীয় আইন কানুনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথাই বলতেন, কিন্তু সেটা তার বলবার অধিকার আছে। কিন্তু যেভাবে তাকে হত্যা করা হয়েছে এটা তো নৃশংস। বিশেষত তিনি যদি ওই আন্দোলন সংগ্রামের সময় যদি শহীদ হতেন, অন্য 10 জনের মতন, অন্য 1,500 মানুষের মতন একভাবে দেখা হতো। কিন্তু সেই সরকারের পতনের পর যখন নতুন রাজনৈতিক সেটেলমেন্টের জন্য সমাজে আলোচনা হচ্ছে, সেই সময় তার হত্যাকাণ্ড রহস্যজনক এবং তার হত্যার যে দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, হত্যার বিচারের দাবি ন্যায়সঙ্গত। কিন্তু যেটা একই সঙ্গে একটু রহস্যজনক সেটা হচ্ছে এই সরকারের ভাষ্য অনুযায়ী, এবং আমরাও দেখছি যে তার মৃত্যুর পরে মানুষের ভেতর যে যথার্থ আবেগ তৈরি হয়েছিল, যেগুলো তার জানাজার মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রতিবাদ হয়েছে। তো সরকারের দিক থেকে তার পরিবারকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেওয়া, একজনকে চাকরি দেওয়া, অর্থাৎ সরকারের দিক থেকে যা যা করবার প্রাথমিকভাবে থাকে সেগুলি করতে সরকার কার্পণ্য করেছে বলে আমার মনে হয় না। বিচার প্রক্রিয়াও কিছু গ্রেফতার হয়েছে, হ্যাঁ, কিছু ইতিমধ্যেই পালিয়ে গেছে। সেখানে সরকারের নানা সংস্থা নিশ্চয়ই আপনার দুর্বলতা ছিল, অবহেলা ছিল, নাহলে এত দ্রুততর সময়ের মধ্যে সরকারই যাকে বলছে যে প্রধান অভিযুক্ত, সে পালিয়ে যেতে গেল কী করে, কিংবা যেই ছেলেটির ব্যাপারে বলা হচ্ছে সে ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ করত, এত অল্প সময়ে সেই ছেলেটি বা হাদির মতো একটা ছেলের এত ঘনিষ্ঠ হয়ে উঠল কী করে, সেগুলোর কিন্তু ইনভেস্টিগেশন, এগুলোও সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখনও জনসমক্ষে পাইনি। তো সেখানে একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে সঙ্গে এটা যুক্ত করেছেন, তারা হুট করে আপনি টাইমিংটা যদি দেখেন, ইলেকশনের মাত্র কয়েকদিন বাকি আছে, জামাত ইসলামের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল এই সময় বিএনপির অনতি দূরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে, প্রধান উপদেষ্টার বাড়ি আবাসস্থল যমুনার চারপাশে 144 ধারা জারি করা আছে। এরকম একটা সময় সেইখানে ওই মিছিলটাকে নিয়ে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং পুলিশের দিক থেকেও ভীষণ কঠিন প্রতিক্রিয়া দেখানো, এই ঘটনাটা আমার কাছে রহস্যজনক মনে হয়। আবার ওইখান থেকে স্লোগান উঠেছে কেউ কেউ নির্বাচনের বিরুদ্ধে, ফলে সমাজের একাংশ বা অনেকেই, যে এটা তো পরিষ্কার যে এখনও পর্যন্ত কেউ কেউ আছে, কোনো অংশ আছে সরকারের ভিতরে বাইরে, যে তাদের আকাঙ্ক্ষা এই সময় যাতে নির্বাচনটা এখনও পর্যন্ত না হয়। সেখানে এই ছেলেমেয়েরা, এই তরুণ তরুণীরা কারোর হাতের ক্রীড়ানক হয়ে উঠল কি না, সেটা এক চিন্তা করবার ব্যাপার আছে। সরকার এটা ইনভেস্টিগেট করে বের করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে সরকারের যারা ইনকিলাব মঞ্চের নেতৃত্ব, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর
প্রথম থেকেই এই সরকারের কয়েকজন মন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিল, এটা সবাই জানে, এখনও আছে। এবং তারা বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হয়েছে, যেটাকে রাজনীতির ভাষায় মব কালচার, মব জাস্টিস কিংবা মব ভায়োলেন্স বলে, সেটাকে সরকারের দিক থেকে আমরা তার এই অভিযোগ খণ্ডন করবার চেষ্টা দেখেছি। এগুলোকে সরকারের বিশেষত প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নিজে বলেছেন যে এটা কোনো ভায়োলেন্স নয়, মব নয়, এটা একটা প্রেশার গ্রুপ। এই যে অন্যায়ভাবে তাদেরকে নিঃশর্ত সমর্থন দানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যে কি তৈরি হয়, সেটা গতকাল তারা বুঝতে পেরেছে বলে পরশুদিন আমি অনুমান করব যে তারা বুঝবেন যখন সেটা তাদের উপরে গিয়ে পড়েছে। কারণ তারা আইন কানুন উপেক্ষা করে সরকারের কার্যক্রমকে মূল্য না দিয়ে সরকারের উপরই চড়াও হয়েছে। তো সেইটা সমাজের জন্য ক্ষতিকর, সমাজের সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক বিকাশের দিক থেকে ক্ষতিকর। সেইখানে আমরা প্রথম তাদেরকে সুস্পষ্ট সমর্থন দিতে দেখেছি সরকারের পরে জামাত ইসলামীকে। এবং জামাত ইসলামীর কথা হয়তো আপনি নিশ্চয়ই তুলবেন, সেখানে আমরা আলাপ করব। তাদের যে প্রতিবাদের রাজনৈতিক ভাষা, সেই ভাষার মধ্যে কতগুলি জিনিস লক্ষ্য করলে দেখা যাবে ভীষণ নারী বিদ্বেষী। এমনকি তাদের সঙ্গে যে সকল নারীরা অংশগ্রহণ করেন, তাদের ভাষাটাও নারী বিদ্বেষী। তাদের বেশ কয়েকটা শব্দ তারা নতুন করে এখানে সামাজিকভাবে গালি হিসেবে, অর্থাৎ রাগের ভাষা হিসেবে প্রবর্তন করেছে, যেগুলি প্রত্যেকটা দেখবেন নারীর যৌনতা কেন্দ্রিক, নারীর জননেন্দ্রিয় কেন্দ্রিক, নারীর যৌনাঙ্গ কেন্দ্রিক। তাদের প্রতিবাদের এই ভাষা দেখলে মনে হয় যে এই নারীর এই যৌনতা, যে এটা একটা তাদের অবসেশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে যে এটা একটা রাজনীতির গণতন্ত্রের ভাষা হওয়ার কথা নয়, কিন্তু তারা এটাভাবে করছেন। এমনকি জামাত ইসলামীর সঙ্গে ইনকিলাব মঞ্চের এবং সরকারের ডানপন্থী অংশের যোগাযোগ খুবই পরিষ্কার। তারাও তাদেরকে যখন সমালোচনা করা হয়, যে ভাষা শুধু এই কয়েকটা শব্দের কথা বাদ দিল, যে অশ্লীল ভাষা, যে সংস্কৃতি, তার যে সাংস্কৃতিক মান, এইটা দিয়ে তো একটা সমাজের মধ্যে কোনো বা উন্নততর মূল্যবোধ নিয়ে একটা সমাজকে রাষ্ট্র গড়ে উঠতে পারে না। এগুলো জামায়াত ইসলামীর আমিরের আমি নারী সংস্কার কমিশন সংক্রান্ত বক্তব্য শুনছিলাম, এবং তারা এটাকে একেবারেই নাকচ করে দিয়ে অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, যেমন ম্যারিটাল যে রেপ, সেগুলোকে তারা মনে করেন যে এগুলো এখানে আনা ঠিক হয়নি, সমীচীন হয়নি। সেখানে তো জামাত ইসলামের রাজনৈতিক পজিশন খুবই নারী বিদ্বেষী। তারা নারীকে সম্মান করবার নামে তারা যে ঘরের মধ্যে তারা আবদ্ধ রাখতে চায়, সেটা কোন দিক থেকে রাখতে চায়, সেটা যদি আপনি সমাজবিজ্ঞানের দিক থেকে কিংবা রাজনৈতিক দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করেন, যেমন ধরুন আমি সর্বশেষ আপনি যেটা বললেন এই মাত্র, যেমন রেইপের একটা সংজ্ঞা আছে, অর্থাৎ নারীর শরীরের উপর জোর করে দখল নেওয়া, সহিংসভাবে তার শরীর ভোগ করার ব্যাপার, যেখানে তার সম্মতির প্রয়োজন নেই, এইটাকে রেপ বলা হয়। তো এই রেপ, ম্যারিটাল রেপ বলে যে কনসেপ্ট পশ্চিমে তৈরি হয়েছে, সেটার মধ্যে আপনি অযৌক্তিকতা তো দেখতে পারেন না। ইসলামী বিয়ে তো একটা কন্ট্রাক্ট, দুইটা মানুষের মধ্যে একটা কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের মধ্যে দুইজন ব্যক্তি স্বাধীন ব্যক্তি। আপনি খেয়াল করবেন বিয়ে পড়ানোর সময় বলা হয়ে থাকে তার কিন্তু সম্মতি প্রয়োজন পড়ে, অর্থাৎ দুইজনের সম্মতির ভিত্তিতে সাক্ষ্য প্রমাণের সঙ্গে তারা একত্রিত জীবন যাপন করবার জন্য, দাম্পত্য এবং পরিবার গড়ে তুলবার জন্যে তারা চুক্তিবদ্ধ হয়। এবং সেই যদি শর্তাবলী পরস্পরের কাছে আপনার ভালো না লাগে, কিংবা মনে হয় যে সম্পর্কের মধ্যে সমতা নেই কিংবা অন্য কোনো অভিযোগ থাকে, তাদেরকে আলাদাভাবে আপনার পৃথক হয়ে যাবারও, ভেঙে যাবারও ব্যবস্থা থাকে। অর্থাৎ এমনকি আপনার পশ্চিমা দর্শনের প্রয়োজন নেই, ইসলামকেই যদি আপনি ভালো করে দেখেন, নারীকে একজন স্বাধীন অস্তিত্বমান ব্যক্তি হিসেবে
বিবেচনা করা হয়েছে, বিয়ের আইনটাও যদি আপনি ভালো করে ব্যাখ্যা করেন। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামী যখন মনে করে যে ম্যারিটাল রেপ বলে কোনো কিছু নাই, এর অর্থ দাঁড়াচ্ছে যে স্ত্রীকে তার সম্মতিকে কিংবা অসম্মতিকে যৌনতার ক্ষেত্রে সে কোনো গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালি তার স্ত্রীর কোনো মতই নেই, মত মতই থাকতে নেই, পারে। অর্থাৎ তার ছেলেটির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। পুরুষটির ইচ্ছা মতন সেইখানে আপনার এক ধরনের যৌন সম্পর্কের মধ্যে তারা আবদ্ধ হতে পারবে। এটার অর্থ হইল নারীকে স্বাধীন ব্যক্তি হিসেবে বা একক হিসেবে ইচ্ছা অনিচ্ছা থাকার অধিকারী একটা মানুষ হিসেবে বিবেচনা না করা। এটা এক খুবই পশ্চাৎপদ, ভীষণ পশ্চাৎপদ। এমনিতে দুটো পক্ষের কথা আপনি বলছেন, ক্যাম্পেইন কীরকম দেখছেন? তাদের ইশতেহার, তাদের রাজনৈতিক সভাগুলোতে, র্যালিগুলোতে তাদের বক্তব্য, কে কোন বিষয় নিয়ে সামনে আনছে, এবং কিছু কিছু বাকবিতণ্ড আমরা দেখছি যেগুলো খানিকটা আপনি ইঙ্গিত করলেন। সেই দিক থেকে আমি বলবো জামাত ইসলামী তার নির্বাচনী কার্য কিন্তু শুরু করেছে বহু আগে। নির্বাচন ঘোষণা হবার বহু আগে তারা অনেক প্রস্তুত ছিল যে এই ধরনের গণ অভ্যুত্থানের পরে নির্বাচন একটা হবে। তারা সেই অর্থে তাদের দল ছোট হলেও তাদের যা শক্তি সামর্থ্য আছে সেটা শহর থেকে গ্রাম পর্যন্ত সমস্ত জায়গায় তারা বিস্তৃত করেছে, যেখানে বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তার কাজ শুরু করতে দেরি হয়েছে বলে আমার ধারণা। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামীর রাজনীতি অনুযায়ী তার নির্বাচনী ক্যাম্পেইন খুব ফোকাসড, যেমন ধরুন দুই তিনটে জিনিস তারা কেন্দ্র করে মানুষের সমর্থন আদায় করবার চেষ্টা করছে। আপনার তারা সততার কথা বলছে, মানে তারা সৎ কিনা সেটা একটা আরেক আলাপ আলোচনা। আমি বলছি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, এগুলি তার ফোকাল পয়েন্ট। তো বাংলাদেশের তো এগুলো বড় বড় সমস্যা। আচ্ছা, বিএনপির দিক থেকে অর্থনৈতিক উন্নয়নের দিকটা বেশি করে আসছে। তারা যদিও এইসব কথা, সততার কথা সর্বশেষ ইশতেহারের বক্তৃতা দিতে গিয়েও বলেছেন, হ্যাঁ, ট্রান্সপারেন্সির কথা, স্বচ্ছতার কথা, জবাবদিহিতার কথা আনছেন সামনে, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে এর মধ্যে একটা এলোমেলো ব্যাপার আছে। খুব যখন যেখানে যেটা দরকার বা খুব গুছিয়ে ক্যাম্পেইনটা বিএনপি করতে পারছে বলে আমার মনে হয় না, যেটা জামায়াত করতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াত যেগুলো বলছে সেগুলি সত্য কিনা সেটা আরেক আলাপ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তা তো একদম সত্য না। যেমন ধরুন সততার কথা বলছে তারা, তো সততা তো একটা খুবই সম্প্রসারিত একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া। আর্থিক সততা, বুদ্ধিবৃত্তিক সততা, নৈতিক সততা, নানানভাবে দেখতে হবে। আপনি ধরুন যদি আপনি তার বুদ্ধিবৃত্তিক সততার কথা বলেন, রাজনৈতিক সততার কথা বলেন, তিনি যেমন জামাতের নেতা এক জায়গায় বলছেন তারা ক্ষমতায় গেলে কি করবেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন বলছেন। তো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তো আসলেও বাংলাদেশে এই 54 বছর ধরে যারা যখনই ক্ষমতায় ছিল সঠিক ইতিহাস চর্চার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। যার যার রাজনৈতিক লাইনে নিজেদেরকে স্বাধীনতা যুদ্ধে নিজেদের অবদানকে বড় করে, অপরাপর রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি তাদেরটা ছোট করে দেখিয়েছে। তো সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা দেশের স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে ব্যাপারটা কি হয়েছিল, কারা অংশগ্রহণ করেছিল, তারা কার বিরুদ্ধে ছিল, কে কে কেন পক্ষে ছিল, কেন বিপক্ষে ছিল, সেই সামাজিক রাজনৈতিক শক্তিগুলো পরবর্তীকালে তাদের কে কোন ভূমিকা পালন করেছে, এগুলো সামনে তুলে আনা একটা দেশের অগ্রগতির জন্য। তার তরুণ সম্প্রদায়কে, সবসময় একটা তরুণ সম্প্রদায় থাকবে যারা ওই যুদ্ধের মধ্যে ছিলেন না, হ্যাঁ, প্রত্যক্ষ করেননি, তারা তো বইপত্র পড়ে দেখবে, তো তাদেরকে জানানো দরকার। এখন এই কথা বলার পাশাপাশি জামাত ইসলাম যখন বলে যে তারা স্বাধীনতা যুদ্ধের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরবে, তার 2-4 দিনের এদিক ওদিকের মধ্যেই যখন ধরুন এক প্রাক্তন বিএনপি নেতা কর্নেল অলি আহমদকে মানে সামনে নিয়ে মানুষের কাছে দাবি করেন যিনি উই রিভল্ট কথাটা দিয়ে ইনি প্রথম শুরু করেছিলেন, এর চাইতে হয় অজ্ঞতা
অথবা রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক অসততা, আর তো হতে পারে না। এখন আমি এটা অজ্ঞতা বলতে এখনও পছন্দ করবে, কারণে তাদের উপর অন্যায়ভাবে আমি হয়তো এই মুহূর্তেই যদি বলা হয় অন্যায় হবে, কারণ আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস তো তাদের ভালো করে জানার কথা না। কারণ এই যেই যুদ্ধের মধ্য দিয়ে, যেই জনযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীতে স্বাধীন হয়েছে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক জগতে পৃথিবীর মানচিত্রে একটা নতুন রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়েছে, সেইটার তো ওনারা বিপক্ষে ছিলেন। ফলে এই পক্ষে কদ্দূর কি হয়েছে না হয়েছে, সেটা আসলে তার হয়তো এখনও পর্যন্ত অনীহা আছে, এখনও পর্যন্ত হয়তো তার দ্বিধাগ্রস্ততা আছে জানবার। তো সে কারণে এই উল্টাপাল্টা কথা বলতে পারেন, অথবা এটা ইতিহাস বিকৃতির আরেকটা নতুন দিক। যেহেতু অলি আহমেদ সাহেব এখন বিএনপির সঙ্গে নেই, যেহেতু বিএনপি জামাত ইসলামের এই নির্বাচনী লড়াইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী, আর যেহেতু বিএনপি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক ভূমিকাটাকে তারা নিয়ে গর্ববোধ করে এবং রাজনীতিতেও কাজে লাগাতে চায়, ফলে একটা অসত্য কথা, মিথ্যে কথা বলে দিল, এটাও হতে পারে। কিন্তু আপনি লক্ষ্য করুন যে তারা এখনও তার পুরনো লিটারেচারের মধ্যে, রাজনৈতিক সাহিত্যে খুঁজে পাবেন যে বাংলাদেশের এইখানে মুসলমান জনগোষ্ঠী যারা পাকিস্তানিদের বিরুদ্ধে আপন দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদেরকে বলেছে যে কিছু মুসলমান বিভ্রান্ত হয়ে পাকিস্তানের বিরোধিতা করেছে। অথচ তারা এটা বুঝতেই পারছে না এখনও পর্যন্ত, অথবা মানতে রাজি নয় যে 23 বছর ধরে পরবর্তীকালে পাকিস্তানি অনেক রাজনৈতিক নেতার মুখেই স্বীকৃত হয়েছে যে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এক ধরনের উপনিবেশিকতামূলক সম্পর্ক তৈরি হয়েছিল। যেই জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে গণহত্যার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে ইয়াহিয়া খানের সঙ্গে, সেই ভুট্টোর ম্যানিফেস্টোতে ছিল 69-এর রাজনৈতিক ম্যানিফেস্টোতে, তার নির্বাচনী ম্যানিফেস্টোতে নির্বাচনের, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পশ্চিম থেকে একটা ইন্টারনাল এক কলোনিয়ালিজম তৈরি হয়েছে। তো সেই যে পশ্চিম পাকিস্তানের রুলিং ক্লাসের, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির, ওই শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া যে ঔপনিবেশিক শাসন, সেই ঔপনিবেশিক শাসনের কারণে বাংলাদেশের মানুষের উন্নতি এবং মর্যাদার যে সমস্যা তৈরি হচ্ছিল, তার থেকে মুক্তির জন্য তার বিরুদ্ধে লড়াই করে সচেতনভাবে যারা স্বাধীনতার যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদেরকে বলেছে তারা বিভ্রান্ত ছিল। অর্থাৎ বিভ্রান্ত ছিল জামাত ইসলামী নিজে, যে বুঝতেই পারে না এই দেশটা স্বাধীন হয়ে যাবে, বুঝতেই পারে না যে এই অঞ্চলের মুসলমানরা কোন অবস্থাতেই পশ্চিম পাকিস্তানের মুসলমানদের থেকে কম ভালো মুসলমান নয়। তারা আপন দেশের একটা দেশপ্রেম থেকেই আপন স্বার্থকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রাণ দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য করেছে। তো আপনি লক্ষ্য করুন, এটার নাম কি বুদ্ধিভিত্তিক সততা? এটা সর্বোচ্চ আপনি অজ্ঞতা বললে তাদেরকে কিছুটা ক্ষমা করা যায়, কিন্তু 54 বছর পরেও বাংলাদেশ কেন সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল, এটা যারা বোঝে না কিংবা বুঝতে চায় না, তাদের হাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সরকার ব্যবস্থা পড়লে বাংলাদেশের মানে যে আরেক ধরনের ইতিহাস বিকৃতির মধ্যে পড়বে, সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করুন, আমি বলেছি রাইটলি যে তাদের নির্বাচনী যে ক্যাম্পেইনটা খুব ফোকাস, সেই ফোকাসের মধ্যে ধর্ম একটা বড় উপাদান হিসেবে কাজ করছে। একদিকে আমি জানি না, ধরেন আমরা তো ওই অর্থে যেটা তো বেহেস্তের টিকিট ইসলামী স্কলার তো নই আমরা, কিন্তু যেই ধর্মের মধ্যে আমরা জন্ম হয়েছি, বা এমনকি আমার পার্শ্ববর্তী যেই অন্য ধর্মের মধ্যে যারা বড় হয়েছে, পাশা মানুষ একটা, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা তো সাধারণভাবে যেই মূল আপনার ভিত্তিগুলো, যেই ধর্মকে ভিত্তিক কোরআন শরীফ, উপনিষদ, বেদ কিংবা বাইবেল, এগুলি পড়ে পড়ে আমরা তো বড় হয়েছি। আমরা তো আলেমের মতো, স্কলারের মতন বড় হই নাই, কিন্তু যেই ধর্মের মধ্যে আমরা বড় হয়েছি, এই ধর্ম কেন এখানে এলো, কেন জনপ্রিয় হলো, মানুষের কল্যাণে কী কী কথাবার্তা এই ধর্মগুলো বলেছে, কারণ হচ্ছে এত বছর ধরে যখন কোনো ধর্ম কোনো একটা সমাজে
বিকশিত হয় তার কিছু অন্তর্গত শক্তি থাকে, আপনি আর আমি চাই কি চাই না। হ্যাঁ, হয়তো ধর্মের থেকে অন্য মতামত, এই দেশে প্রচুর নাস্তিক লোক আছে, সারা পৃথিবীতে আছে, তাদেরকে নাস্তিক্য চিন্তারও হ্যাঁ তাদের কতগুলো যুক্তি আছে, সেগুলো তো বুঝতে হবে। কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের তো কাছ থেকে কি এই দেশের মুসলমানরা, একটু সচেতন মুসলমানরা এটুকুই আশা করতে পারে না যে ইসলামের জামাত ইসলামীর নেতারা বা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন জনগণের সামনে তারা জানবেন যে ইসলামের আল্লাহ নিরাকার? কিন্তু আমি নিজের কানে শুনেছি একজন জামাত ইসলামী নির্বাচনী প্রার্থী বক্তৃতা করছে লোকজনের সামনে নির্লজ্জভাবে যে তিনি আপনার ভোট চাইতে এসেছেন আল্লাহর সঙ্গে বৈঠক করে। আরেকজনকে বলছেন তারা যে নবীর সঙ্গে, নবী রসুলের সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছি কি মার্কায় ভোট দিব, উনি বলেছেন এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে। তাহলে একজন হলো ঐতিহাসিক চরিত্র, ইসলামের নবী, তিনি বহু আগে দেহত্যাগ করেছেন। ইসলামের আল্লাহ নিরাকার। এই জাগতিক ক্ষমতা লাভের জন্য যারা ধর্মকে এমনভাবে অসত্যভাবে ব্যবহার করতে পারে তাদের হাত থেকে তো এখানে ইসলামের আপনারকে রক্ষা করা অপরাপর মুসলমানদের একটা কর্তব্য হয়ে যায়। কারণ তারা ইসলামকে যেভাবে প্রজেক্ট করছে, এইটা তো তারা যারা বলে যে ইহুদি নাসারা যারা ইসলামের শত্রু বলে তারাই বলে, তারাও ইসলামকে এত খারাপভাবে প্রজেক্ট করে না। তারা নারী বিদ্বেষটা ইসলামের নামে চালাচ্ছে, নারীর অধিকার রোধকে তারা ইসলামের নামে চালাচ্ছে। তারা তাদের রাজনৈতিক জাগতিক ক্ষমতার জন্য নিরাকার ঈশ্বরকে, নিরাকার আল্লাহকে সাকার করে ফেলছে, নবীর রসুলের সঙ্গে দেখা করার কথা বলছে। এইটা তো আসলে এই সব জিনিস যদি ইসলাম হতো তাহলে সারা পৃথিবীতে ১৫০০ বছর ধরে ইসলাম টিকেই থাকতো না। আবার তারা ঘুষ দুর্নীতির কথা বলে ভোট কিনছে। আচ্ছা, প্রচুর জায়গায় তারা টাকা বিতরণ করছে, ভোট কিনছে ২০০০ ১০০০ করে পার ভোট টাকা দিয়ে। আচ্ছা, তার অসততার আপনি আরও লক্ষ্য করুন। তারা একদিকে বলছে যেমন তার বিএনপি প্রার্থীদের ব্যাপারে যে তারা হকি স্টিক কিনছে, তারা এই লাঠি সোটা বানাচ্ছে, এগুলি তার মুখে বলছে। কিন্তু দেখা আপনারা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে ধরা পড়ছে তারা, তারা তো ওই যে আপনার সিল বানাচ্ছে। তাহলে এই যে তাদের যে এইরকম ইসলামের নামে ইসলামকে তারা কলঙ্কিত করছে, ইসলামের নামে তারা প্রতিদিন মিথ্যে কথা বলছে। যারা তাদের এগুলোকে উন্মোচিত করবার উদ্যোগ গ্রহণ করছে রাজনৈতিক সচেতনতা বোধের তাগিদে, তাদেরকে তারা অশ্লীল ভাষায়, অসংস্কৃত ভাষায় গালাগাল করছে। এগুলোর সঙ্গে ইভেন যে যখন আপনার ১৪০০ বছর আগে যখন ইসলাম বিকশিত হচ্ছিল, তার যে বিশেষত ধরেন ৭ম শতাব্দী পর্যন্ত তো জ্ঞান বিজ্ঞান দর্শন চর্চায় ইসলাম সারা পৃথিবীতে এগিয়েছিল। তো এই জামাত ইসলামের সঙ্গে ঐতিহাসিক ইসলামের তো কোনো সম্পর্ক নাই। তো তাদেরকে একদিকে আমাদের প্রায় ৫১% জনগোষ্ঠীর ৭১% মানুষ নারী, তাদেরকে পশ্চাৎপদ রাখা, অন্যদিকে যে ইসলামের কথা তারা বলছে একটা বিকৃত ইসলাম, এই ইসলামের নামে এখানে শাসন করতে দেওয়া তো ইসলাম এবং গণতন্ত্র দুটার জন্যই ক্ষতিকর। কিন্তু অন্যদিকে বিএনপি, আমি আবারও বলছি, আমি সেই প্রশ্নটাই জানতে চাইছিলাম যে বিএনপি শিবিরের কি দেখছেন, কি অবস্থা? একটা তো আপনি বলেছেন যে জামাত অনেক বেশি ফোকাসড, রাইটলি হোক রংলি হোক। বিএনপি শিবিরের আমি একটা সর্বশেষ এইটা আমি ইউটিউবে দেখেছি, যদি এআই দিয়ে করা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি, কারণ আপনি এখানে আসবার একটু আগেই দেখেছি। বিএনপির অবস্থা হচ্ছে একজন প্রার্থীকে বলতে শুনলাম যে তোমরা তার কর্মীকে বলছে যে তোমরা অন্তত ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না। এটা আমি প্রথম আলোতে দেখেছি এই নিউজ। আচ্ছা, আজকেই প্রথম আলোতে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই বাক্যটার অর্থ কি?
তোমরা অন্তত 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না, অর্থাৎ 12 তারিখের পরে করো। আমার কথা খুব পরিষ্কার। এবং আরেকজন নেতাকে, খুবই গুরুত্বপূর্ণ নেতাকে আমি বলতে দেখলাম যে তিনি বলছেন যে তার দলের নমিনেশন হয়েছে এবার পুলিশ, আর্মি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা সার্ভে করে তাদেরকে তাদের সার্ভের ভিত্তিতে এই নমিনেশন হয়েছে। আমি জানি না যে তাদের সঙ্গে সরকারি এই প্রতিষ্ঠানগুলোর বিএনপির সঙ্গে কি সম্পর্ক এখন আছে, বা এটা কি আগের স্টাইল কিনা। যদি তথ্য হয় তাহলে ভয়াবহ তথ্য। পাবলিক মিটিংয়ে বলছেন আমি তিনি। বলছি, এক নম্বর হচ্ছে যে 15 বছর অসম্ভব নিপীড়নের মধ্যে ছিল বিএনপি, আওয়ামী লীগ আমলে। জামাতও ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু যে যত বড় সাইজ, নিপীড়নের সাইজটাও তো তার উপর তার অনেক শরীরে বেশি পড়ে। এই যে 15 বছর ধরে নিপীড়িত হবার ফলে মানুষের যে আপনার সহানুভূতি তাদের পক্ষে কাজ করেছে। বিএনপির একটা বিরাট অংশ বিভিন্ন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তারা সরকার চলে যাবার পর এবং পুলিশ বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ অপকর্ম করানোর ফলে তার দুর্বলতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, মানুষকে বিরক্ত করে ফেলছে। আমি খুব আশা করেছিলাম, এটা আমি জানি তথ্য হিসেবে, পত্রপত্রিকাও বেরিয়েছে, যে এরকম কয়েকশো চাঁদাবাজকে বিএনপি বহিষ্কার করেছে। 7,000-এর মতো বহিষ্কার করেছে। ওকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি আশা করেছিলাম নির্বাচনী ম্যানিফেস্টোর ভিতরে পরিষ্কারভাবে বলবে বিএনপি যে নির্বাচনের আগে কিংবা পরে চাঁদাবাজি, অর্থাৎ দেশের কোনো নাগরিক আইনানুগভাবে তার আয় ব্যয়ের ভিত্তিতে সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া আর কেউ তার কাছ থেকে পয়সা নিতে পারবে না। মুদি দোকানদার থেকে কর্পোরেট বাণিজ্য প্রতিষ্ঠান পর্যন্ত কাউকে চাঁদা দিতে হবে না। এইটা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। এইটার বিরুদ্ধে মানুষ যথেষ্ট রাগ, এবং এইটাই ন্যায়পরায়ণতা। একটা দেশে যদি আধুনিক কর ব্যবস্থার মধ্যে আয়ের জন্য আয়কর দিতে হয়, তাহলে কেন তাকে রুলিং পার্টি, সে যেই হোক না কেন, রুলিং পার্টিকে তার ব্যবসার জন্যে মাসে মাসে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, সেটা চায়ের দোকান হোক, মুদি দোকান হোক, কিংবা কোনো একটা বড় শিল্প প্রতিষ্ঠান হোক, পয়সা দিতে হবে কেন? এটা অপরাধ, এটা বেআইনি। এই অন্যায়ের বিরুদ্ধে যখন পর্যন্ত না কোনো রাজনৈতিক দল কিংবা সরকার পরিষ্কারভাবে অবস্থান নেবে না, হ্যাঁ, তাদের ব্যাপারে মানুষের ন্যায্য ক্ষোভ থাকবে, আছে। 1, 2, এই যে সততার কথা আবার জামাত ইসলামী বলছে, চাঁদাবাজির কথা বলছে, বিএনপির এটাকে ইঙ্গিত করেই বলছে। বিএনপির প্রতি এই ইঙ্গিত ন্যায্য, অন্যায্য যেটা জামাত ইসলামও যেখানে যেখানে ক্ষমতা ছিল তার, জামাত ইসলামও করেছে নানানভাবে। আওয়ামী লীগের থেকে পয়সা নিয়েছে, শেল্টার দিয়েছে। আপনি লক্ষ্য করুন তো, গতকালকেই সারাদিন ধরে স্কলে দেখলাম টেলিভিশনে, জামায়াত ইসলামের আমির শফিক সাহেব মানুষকে বলছেন, আমরা কোনো দিন কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করি নাই, ভবিষ্যতেও করবো না। এই কথার অর্থ কি? কথার একদিকে তিনি তার দলের দিক থেকে সত্য কথা বলেছেন। ব্রিটিশ আমলে 1941 সালে জামাত তৈরি হওয়ার সময় জালেম সরকার ছিল ব্রিটিশ সরকার, জামাত ইসলাম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই। পাকিস্তান আমলে 71 সালে জালেম ছিল ইয়াহিয়া ভুট্টোর সরকার, তার বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে নাই। অর্থাৎ জালেমদের বিরুদ্ধে অংশগ্রহণ না করে তার পক্ষাবলম্বনের একটা লম্বা ইতিহাস তার অতীতে আছে। তো সেটা যদি উনি ইঙ্গিত করে থাকেন এক কথা, কিন্তু আজকে যখন নির্বাচনের আগে এই কথা বলেন, আপনি লক্ষ্য করুন আসলে ইঙ্গিতটা বুঝতে যাদের প্রতি বলেছেন তারাও যেমন বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। এই নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল। সেই রাজনৈতিক দল তারই অপকর্মের কারণে আজকে রাজনৈতিক ময়দানে অনুপস্থিত। বিচার, তার অপরাধের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তার উপর, তার কার্যক্রমের উপর স্থগিতাদেশ
দেয়া আছে। এরকম অবস্থায় আওয়ামী লীগের বহু তৃণমূলের লেভেলে বহু সমর্থক আছেন, তাদেরও ভোট দেবার অধিকার আছে, অনেকে ভোট দিবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তাদেরকে ভোট দানে বিরত থাকবার কথা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এরকম কোনো সংগঠন নয়। একটা কোথাও থেকে নির্দেশ আসার সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল জায়গায় সকল কর্মী সেইভাবেই আপনার রেসপন্ড করবে, এটা মনে করার কোনো কারণ নাই। তার এলাকার রাজনৈতিক ভারসাম্য, তার সামাজিক ভারসাম্যের ব্যাপার আছে, তার নিজস্ব চয়েসের ব্যাপার আছে। তারা যাদের মধ্যে একটা বিরাট অংশ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, তাদের বিরোধী পক্ষ হিসাবে জামায়াতকে ভোট দিবে কি না সেটা তার, বা জামায়াতকে জয়যুক্ত করবে কি না অন্যদেরকে ভোট না দিয়ে, এগুলি তারা চিন্তা করবেন। বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন রকমের আচরণ ভোট দানের ক্ষেত্রে করবেন। এই ভোটটা জামাত ইসলামী চায় বলেই বলছে। এই যে 15 বছর যে জালেমের ভূমিকায় আওয়ামী লীগ ছিল, আশ্বস্ত করছে আমরা তাদের বিচার করব না। আপনি রয়টারের সঙ্গে মিস্টার বিএনপি চেয়ারম্যানের ইন্টারভিউটা হয়তো দেখে থাকবেন, এবং সেখানেও তিনি কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যেটা আমাদের লোকাল নিউজ পেপারগুলো এবং টেলিভিশনগুলো খুবই গুরুত্বের সঙ্গে প্রচার করছে, যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা বাংলাদেশে রাজনীতি করতে চাইলে তারা আসতে পারেন, জনগণ যদি চায়। এবং তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনেরও কিছু কথাবার্তা আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন। রয়টার্সের জনগণ চাইলে তার সন্তানরা, শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবেন, কিন্তু সত্য কথাই বলেছেন। মানে জনগণ যদি চায়, আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আর মূল কথা জনরায়, জনগণ চায় কিনা সম্মতি, সেটা আপনি কিভাবে বুঝবেন? না সেটার তো ব্যবস্থার মধ্য দিয়ে সেটার একটা মেকানিজমের কথা বলতে হবে, হয়তো উনি ওইটুকুই বলেছেন। প্রশ্ন হচ্ছে যে জনগণ চায় কোন পদ্ধতিতে চাবে, তার যার আকাঙ্ক্ষার অভিপ্রকাশ কীভাবে ঘটবে। হ্যাঁ, সেটা তো ঘটলে আপনি আর আমি ইচ্ছা করলেও ঠেকায় রাখতে পারবো না, আমি না চাইলেও হবে। যেমন আর বাংলাদেশ রাষ্ট্রের কনস্টিটিউশন আছে যে রাষ্ট্র পরিচালনার জন্যে সার্বভৌমত্ব জনগণের। তো জনগণ চাইলে কাউকে বাদ দিতে পারে, কাউকে গ্রহণ করতে পারে। কিন্তু প্রশ্নটা হলো এখানে, জনগণ চাইবার আগে ইতিমধ্যে কতগুলি সিদ্ধান্ত জনগণ দিয়ে দিয়েছেন বলে আমার ধারণা। যেমন যে গণহত্যা তারা করেছেন, মাস কিলিং, আওয়ামী লীগের নেতৃত্বে যেগুলো হয়েছে, বিশেষত ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা আছে, গুণ খুন 15 বছরে করেছে, এবং শেষ 3 সপ্তাহে তার যে হত্যাকাণ্ডগুলি আওয়ামী লীগ করেছে সেগুলোর বিচার হচ্ছে সবার আগের কথা। সেই বিচারের শেষে সেই শাস্তি যারা পাবেন, সেই শাস্তি ভোগের পরে যারা বেঁচে থাকবেন কিংবা যারা সক্রিয় থাকবেন তাদের রাজনীতির অধিকার থাকবে আছে, এবং সর্বশেষ যে অর্ডার, সেই অর্ডার পর্যন্ত, বিচার হওয়া পর্যন্ত তার কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জনগণের যে অংশ তাদেরকে সমর্থন করত। একটা বিষয় খুব ভেক মনে হয় না যে বিচার হওয়া পর্যন্ত কোন লেভেল পর্যন্ত বিচার হওয়া পর্যন্ত? মানে আওয়ামী লীগের তো ধরেন লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, সবার বিরুদ্ধেই, অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তো আপনি যেহেতু দলের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়, সেটা সরকারের দিক থেকে, আমি সেটা বলছি, এটা পরিষ্কার করা দরকার যে এটা কি প্রেসিডিয়াম সদস্য পর্যন্ত, না মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের পর্যন্ত, নাকি ডিস্ট্রিক্ট লেভেলের লিডারশিপ পর্যন্ত? একটা তো জায়গা ঠিক করতে হবে। আপনার প্রশ্ন খুবই ন্যায্য। এটা সরকারের দিক থেকে এখনো পরিষ্কার করা হয় নাই। যাদের দাবিতে এই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রের, হ্যাঁ, তারাও এটা পরিষ্কার করে বলেন নাই। আওয়ামী লীগও এখনো পর্যন্ত জিজ্ঞাসা করে নাই যে এইটার অর্থ কী। আচ্ছা, সেগুলো বাংলাদেশের একটা আপনার প্রতিনিধিত্বমূলক নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই এগুলো এক ধরনের সলিউশনের দিকে যাবে। তো সঙ্গে যে কথাটা বলতে চাই যে একটা একসময় বড় ধরনের রাজনৈতিক দল যার অনেক সমর্থক আছে, যারা এই দেশের সন্তান, তাদের নেতৃত্বের কারণে, হ্যাঁ, তাদের কিছু অনেক অপকর্ম অনেকে করেছে, এবং তার জন্য তারা সুবিধা নিয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলে পড়েছে বিভিন্ন সময়ে। এরপরেও সব পার্টির কতগুলি নিরীহ সমর্থক থাকে। তো
যেই জনগোষ্ঠীর প্রায় 30% বা 35% ভোট দিত যেই পার্টিকে, তাদের অপকর্মের কারণে সেই ভোট কমতে পারে, কিন্তু তারপরও একটা উল্লেখযোগ্য সংখ্যক নতুন কোনো রাজনৈতিক বিকল্প শক্তির উত্থানের পূর্ব পর্যন্ত সেগুলি এই অবস্থায় থেকে যায়। তো তাদের সঙ্গে নিরন্তর বৈরিতার মধ্য দিয়ে অন্য জনগণের অপরাংশ একটা দেশের কে এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সেইখানে আপনার হিলিং প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। অপরাধের বিচার হবে, সেগুলো তারা ওই পক্ষ মেনে নেবে, অন্য পক্ষ হরে ধরে সমস্ত সবাইকে অপরাধী মনে করে তাদেরকে সমাচ্যুত করা, রাজনৈতিক প্রক্রিয়া বিচ্যুত করা, এইটা কোনো যৌক্তিক কথা বা গঠনমূলক কথা হতে পারে না। সেখানে একটা রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা থাকা দরকার। সেখানে তারেক রহমান যেটা বলেছেন, আমি মনে করি একটা এই কথার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা আছে। সেটাকে তিনি বিশ্বাস করে তারা যদি নির্বাচিত হন, সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। হয়তো সেই প্রক্রিয়ায় আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, ওই লিমিটটা কতজনের বা কোন পর্যন্ত বিচার, কিংবা ট্রায়াল কোর্টের বিচার, আপিলেট ডিভিশন সে পর্যন্ত, রিভিউ পর্যন্ত বিচার, এগুলো তো একটা পর্যায়ে নিষ্পত্তি করতে হবে। সেটা আরও কিছু জিনিস কিন্তু অনিষ্পত্তির অবস্থায় থেকে গেছে। আওয়ামী লীগের এই অপকর্মের কারণে, এই রাজনৈতিক দৃশ্য থেকে বহিষ্কৃত হবার কারণে এই ট্রাইব্যুনালে কিন্তু আরও কতগুলি বিচার চলছিল, যুদ্ধাপরাধের বিচার। আজকে রাজনৈতিক সুবিধার মধ্যে পড়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত ইসলামী। তো সে কারণে তাদের নেতাকর্মীদের কিন্তু প্রায় যারা বন্দী ছিলেন নানান অভিযোগে, আপনার 1971 সালের গণহত্যার অভিযোগে, তাদের একটা বিরাট অংশ এখন জামিনে এমনকি বাইরেও চলে এসেছে। তো সেইগুলো আবার পুনর্বিবেচনা করতে হবে। আর যেগুলি শেষ পর্যন্ত যেগুলি রাজনৈতিক ব্যাপার, তো রাজনৈতিক অনুকূল পরিবেশে সেগুলি হয়তো সমাজ এই যে আওয়ামী লীগের অনুপস্থিতি, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বা সরকারের করে দেওয়া অনুকূল পরিবেশ সৃষ্ট, অন্যান্য অপরাপর সামাজিক এবং রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জামাতের, আমরা সাধারণভাবে জানি যে জামাতের কি পরিমাণ অতীতে তারা কতগুলো আসন পেয়েছে, কি পরিমাণ ভোট পেয়েছে, সেটা আমরা ইতিহাসে দেখতে পাই। কিন্তু হঠাৎ করে তার যে উত্থান, এই যে উত্থান পর্ব, এটা আসলে কি কারণে, কি কারণে? অনেকেই মনে করেন যে প্রশাসনে তার এখন ইনফ্লুয়েন্স, যে কারণে নির্বাচন নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও তার যথেষ্ট, তারা যেহেতু গুপ্ত সুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, আওয়ামী লীগের মধ্যেই ঢুকে পড়তে পেরেছেন, তো বিএনপির মধ্যে নয় কেন বা অন্যদের মধ্যে নয় কেন? এবং একই সঙ্গে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মহলের জামাতের প্রতি এক ধরনের প্রকাশ্যই বলা যেতে পারে, প্রকাশ্যই এক ধরনের সমর্থন বা সহানুভূতি তারা, বা আওয়ামী লীগ বিএনপির প্রতি তাদের এক ধরনের বিরাগ বা বিতৃষ্ণা, তার একটা প্রকাশ দেখা যাচ্ছে। এবং এর ফলে অনেকে মনে করছেন যে জামাত আরও বেশি আসলে সামনে চলে আসছে। আপনার অনেকগুলি প্রশ্নের মধ্যে কিছু উত্তরের ইঙ্গিত অলরেডি আপনি নিজেই দিয়েছেন। তো আমি ছোট ছোট করে একটা করে হলো আমার অবস্থান শেয়ার করতে পারি আপনার সঙ্গে। এক হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি সঙ্গে খানিকটা জাতীয় পার্টি বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যে ক্ষমতায় ছিল, তারা যখন যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করতে পারে নাই। বরং ক্ষমতায় গিয়ে তারা পারিবারিক, গোষ্ঠীগত, দলগত স্বার্থকে সাধারণ জনস্বার্থের সামনে নিয়ে এসেছিল। এগুলি মানুষ দেখেছে, তাদের উপর আওয়ামী লীগ বিএনপির বিরক্ত, এবং বিরক্ত হওয়ার বেশ কিছু ন্যায্য কারণ আছে। কারণ বিভিন্ন সময়ে তারা মানুষকে কথা দিয়ে ঠিক মতন কথা রাখে নাই, বা অর্ধেক কথা রেখেছে, অর্ধেক কথা রাখে নাই। এইরকম একটা সময়ের মধ্যে সাধারণত বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর তৎপরতায়, প্রো পিপল তৎপরতার মধ্য দিয়ে তাদের একটা বিকশিত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তৃতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় এটা দেখা গেছে, 1960-এর দশকে তো বটেই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানকার বাম রাজনৈতিক দলগুলিও শেষ পর্যন্ত এক পক্ষ প্রো আওয়ামী লীগ, আরেক পক্ষ প্রো বিএনপি হয়ে নিজেদের রাজনীতিটা করে নাই। ফলে মানুষ তাদের প্রতিও হতাশ হয়ে পড়ার কারণে তারা সমাজের মধ্যে প্রান্তিকৃত অবস্থায় পৌঁছেছে। ঠিক এই রকম পরিস্থিতিতে জামাত ইসলামী আপনার দীর্ঘ সময় ধরে
দূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তারা কিন্তু কিছু কাজ করেছে, এটা সত্য। সে তার বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে, কিন্তু প্রচার করেছে তো। সেখানে তারা যতটা না তাদের রাজনৈতিক আদর্শের জোর, তার চাইতে বেশি আওয়ামী লীগ বিএনপির দুর্বলতাকে প্রজেক্ট করেছে। ফলে তারা ইসলামের নামে অন-ইসলামিক কথাবার্তা বলেছে, আর সঙ্গে একটা সস্তা অ্যাপিল দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদেরকে তোমরা দেখো নাই। আর একটা বিরাট প্রজন্ম 54 বছর স্বাধীনতার হয়ে গেছে, তারা 71 সালেও ক্ষমতায় ছিল, তারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল। জালেমদেরকে হত্যা না করে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, এই দেশের সবচেয়ে নিরস্ত্র লোকদেরকে। এগুলো তো সবসময় একটা নতুন প্রজন্মের কাছে ইতিহাস হিসেবে সামনে না থাকলে এটা হয় না। কিন্তু ইতিহাসটা আওয়ামী লীগ বিএনপি সামনে এনেছে কীভাবে? এটা তাদের একটা দলীয় একটা অবদান হিসেবে, ফলে তার গ্রহণযোগ্যতা কমেছে। এই ফাঁক ফোকর দিয়ে জামাত এবং তাদের নিজস্ব পরিশ্রম এগুলো তারা করেছে, এটা অস্বীকার করার কিছু নাই, অন্যদের তুলনায় বেশি করে করেছে। সঙ্গে তার মিথ্যাচার, সঙ্গে তার বুদ্ধিবৃত্তিক অসততা, এটা দিয়েও অনেককে বিভ্রান্ত করতে পেরেছে। ফলে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা সমতাভিত্তিক নারী পুরুষ সহ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ সবার সমান অধিকার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রকে রাজনৈতিক সংগঠনে পরিণত করতে হয়, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আবার যেতে হবে। ওইটার উত্তর জামাতের কিছু কৃতিত্ব এইটা আপনাকে দিতে হবে, তারা পরিশ্রম করেছে। সবচেয়ে গান্ডু ছেলেটাও যদি, গান্ডু মেয়েটাও যদি পরীক্ষার জন্য প্রস্তুত হয়, আস্তে আস্তে সে একটা ভালো রেজাল্ট করে, সেই ফল তারা পাচ্ছে। বাট এর মধ্যে মিথ্যাচার আছে, অসততা আছে, বিভ্রান্তিকর অপপ্রচার আছে, এগুলোও তার সম্বলের মধ্যে পড়ে। কারণ ঐতিহাসিকভাবে তারা জামাত ইসলামী বা যে কোনো ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল সারা পৃথিবীতেই এই একটা উত্থান রহিত শক্তি। ফরেন অ্যাক্টরসদের কথা জানতে চাইছিলাম। ফরেন অ্যাক্টরদের কথা হচ্ছে যে দুটো, একটা কারণ হচ্ছে যে আরও পরিষ্কার করে বললে আপনি, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সঙ্গে এনগেজ করছে, এইটা তো পত্রপত্রিকায় বেরিয়েছে, তারাও অস্বীকার করেনি, আমরা বহু আগের থেকেই জানি, আমাদের পত্রিকায় এগুলো ছাপাও হয়েছে। এটা একটা হচ্ছে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নাই, বিএনপির দিক থেকে আপনার ডিপ্লোম্যাটিক সার্কেলের সঙ্গে তার সম্পর্ক চর্চার ফেলিওর। দ্বিতীয় কারণ হচ্ছে যে তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগ 15 বছর ধরে যে ইমেজ তৈরি করেছে, নেতিবাচক ইমেজ, যদিও তার অধিকাংশই তারা সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করেও প্রমাণ করতে পারেনি, তাকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করা বা প্রচার করা, তাকে স্বৈরতান্ত্রিক হিসেবে অপপ্রচার করা, এগুলি করেছে। এইটাকে আপনি লক্ষ্য করুন, এটা আমি আগেও আপনার এখানে একবার বলেছিলাম, বিএনপির যে আভ্যন্তরীণ সমস্যা, সেই আভ্যন্তরীণ সমস্যার কারণে তারেক রহমানের অনুপস্থিতিতে সিনিয়র রাজনীতিকরা ছিলেন এখানে, তাদের একটা বিরাট অংশ খণ্ডন করার চেষ্টা করেন নাই। কারণ খণ্ডন করার চেষ্টা করেন নাই কারণ তারাও দ্বিধার মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব পর্যন্ত তারা তাদের রাজনীতি করবেন, নাকি তারেক রহমান যখন টেক ওভার করবে তখনও পর্যন্ত তিনি তাদের নেতা হবেন। এই দ্বিধা তারা স্বীকার করুন আর না করুন, এই যে বিএনপির প্রবীণ রাজনীতিকদের একটা বিরাট অংশের মধ্যে এটা ছিল বলেই তারা যথেষ্ট কার্যকরভাবে এই আওয়ামী লীগের অপপ্রচারটাকে আপনার সমাজের মধ্যে যেমনি তেমনি ডিপ্লোম্যাটিক সার্কেলও এইটাকে খণ্ডন করবার চেষ্টা করেন নাই। 3, এটা হচ্ছে বাংলাদেশের মানুষদের দিক থেকে, রাজনীতির দিক থেকে, বিএনপির দিক থেকে দুর্বলতা। কিন্তু এইখানে যেই বয়সের লোকেরা ইউরোপ আমেরিকা থেকে আসে এবং বাংলাদেশের যে দীর্ঘ জটিল ইতিহাস, এইটা আমাদের দেশের বহু পণ্ডিতবর্গ বহু গবেষণা করার পরেও ঠিক মতো ধরতে পারে না। তো এই যে 2 বছর 3 বছরের জন্য আসে, এরও সঙ্গে কথাবার্তা বলে, তারা যারা আসে তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছে, দেখছি তারা, এটা তো আপনার একটা ন্যাকের উপরও নির্ভর করে, প্যাশনের উপর নির্ভর করে, তারাও অনেকেই নিজের দেশের ইতিহাসই ঠিক মতন জানে না। আমেরিকান ডিপ্লোম্যাটদের অনেককে আমি দেখেছি, আমেরিকা 1776 সালে আসলে কি হয়েছিল, কি করে একটা কনস্টিটিউশন তৈরি হয়েছিল ফিলাডেলফিয়ায়, কি করে তার একটা রিপাবলিক হয়ে উঠল এবং সেইটা কেন মডেল হিসেবে সারা দুনিয়া একসময় দাঁড়িয়েছিল, এগুলি সম্পর্কে তারা খুব
পরিষ্কার না। তো বাংলাদেশের এই জটিল ইতিহাস না জেনে এর কাছে ওর কাছ থেকে সুশীল টুশীল টাইপের কিছু লোকজন, অর্ধশিক্ষিত অশিক্ষিত, ডিগ্রি টিগ্রি আছে, স্যুট টুট পরে, এরকম লোকজনের কাছ থেকে তারা ইতিহাসটা শুনে তাদের একটা ফর্ম করে। এটা হলো একটা। প্লাস তিনি যেই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন তার যে সরকারের পলিসির ব্যাপারে সে ধরুন ওয়াশিংটন থেকেই তো ঠিক হয় যে এইখানে তার এম্বাসি কি সিদ্ধান্ত নেবে, আবার এখানকার রিপোর্টের ভিত্তিতে ওয়াশিংটন ঠিক করে, এটা ঠিক আছে, বা লন্ডন কি সিদ্ধান্ত নেবে দেখেন এম্বাসি দেখবে। এই ক্ষেত্রে পশ্চিমারা জামাত ইসলামীর আচার ব্যবহার খুব সুন্দর করে কথা বলে, গুছিয়ে, ভালো ইংরেজি বলে, হ্যাঁ, তাদের একাংশ ইংরেজিতে সুন্দর করে কথা অন্যদের বলতে চাইতে পারে, তুলনায় আর কি। হ্যাঁ, যা বিএনপির লোকেরা অনেকেই পারে না, কিংবা তাদের ওই ব্যাপারে ওভার কনফিডেন্স বিএনপিওয়ালাদের, যে আজকের জগতে শুধু যে দেশের ভেতরের সমর্থন যেমন থাকা প্রয়োজন মুখ্য ব্যাপার, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হ্যাঁ আপনার বিদেশিদের সঙ্গে এক ধরনের ইতিবাচক এনগেজমেন্টের বোঝাপড়ার একটা দরকার আছে। সেটার জন্য যে যোগ্য টিম 15 বছর ধরে তার যারা কাজ করেছে তাদের যোগ্যতারও উন্নতা ছিল, আন্তরিকতারও সমস্যা ছিল, সেইটার কুফল তার এখন ভোগ করছে। তবে এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলে রাখি পাবলিকলি, মার্কিন যুক্তরাষ্ট্র আজকে জামাত ইসলামের সঙ্গে যে নতুন করে বন্ধুত্ব তৈরি করছে এবং বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলির তুলনায় তাদেরকে যে বিশেষ মর্যাদা দিচ্ছে, জামাতকে প্রেফার করছে, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই দেশে ক্ষতিকর হয়ে উঠবে। কেন ক্ষতিকর হয়ে উঠবে? সেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল, সেই কথাটা অনেক বছর পরে আবার মানুষের মনে পড়বে। একটা দেশের কতগুলি মৌলিক ব্যাপার থাকে, জামাত ইসলামীরা যতই বলুক না কেন এই দেশ আর পাকিস্তান হবে না। ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, এই দেশের স্বাধীনতার জন্য মানুষ আবারও লড়বে। সেইখানে ওই ভাবধারার কোনো পার্টিকে সাময়িকভাবে অন্যদের দুর্বলতার কারণে একটু এগিয়ে যেতে পারে, শেষ বিচারে ওই যে অপকর্মগুলো তারা রাজনৈতিকভাবে করেছিল সুনির্দিষ্টভাবে রিকনসিলিয়েশনের আগ পর্যন্ত, এমনকি তার তরুণ প্রজন্ম যারা 71 সালের পাপের অংশীদার নন, তারাও যদি তার যে উত্তরসূরিরা যে অপরাধ করেছিল সেই অপরাধের জন্যে যদি নিজেরা অনুতপ্ত না হয়ে রাজনীতি করে, তাদেরকেও শেষ বিচারে এই দেশের মানুষ নিবে না। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, এগুলি, চায়না, এগুলো তো আজকের আন্তর্জাতিক দুনিয়া আমাদের প্রত্যেকের দরকার। হ্যাঁ, বাংলাদেশ গরিব বলে তাদেরকে হয়তো আমাদের বেশি দরকার, কিন্তু একটা কথা বললে চলবে না, তাদেরকেও বাংলাদেশের মতন দেশগুলি 18 কোটি মানুষের দেশকে দরকার পড়বে। ফলে তারা এখানের এক ধরনের পার্টি নিরপেক্ষতা বজায় রাখলে সমাজে তারা শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। এই যে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া প্রকাশ্যে, এইটা তাদের জন্য ক্ষতিকর। আমি বলবো হ্যাঁ যে এইটা নিজেদের স্বার্থে এবং বাংলাদেশের জনগণের আলটিমেট সেন্টিমেন্টের কথা মাথায় রেখে তারা নিজেদের একটা দলনিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন এবং পারস্পরিক দেশের দিক থেকে, দলের সঙ্গে না। ভারত কি করেছে? এখানে ভারত বিরোধী জনমত কেন গঠিত হয়েছে? ভারত রাষ্ট্র হিসেবে কখনোই ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই, তারা আওয়ামী লীগের সঙ্গে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে না রেখে যদি জামাত ইসলামের সঙ্গে রাখে, তাহলে ভারতের আমেজ এখানে ভাবমূর্তি বাংলাদেশে যা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি একদিন সেই রকম হবে। এটা কারোর পক্ষেই একটা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির। অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, শুধু তার শেষ কথাটা ধার করেই আমি শেষ করি যে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না। এই স্বপ্ন যারা দেখছেন, আমি বলবো দিবাস্বপ্ন যারা দেখছেন, তারা ভুল করছেন এবং হয়তো আগামী দিনগুলোতে এই স্বপ্নটাই তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।